বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৭ শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম, কারিকুলাম ডিসেমিনেশন প্রোগ্রাম। ভূমিকা: শিক্ষাক্রম যতই উন্নত হোক না কেন, বাস্তবায়নের ত্রুটির জন্য অনেক সময় তা আংশিক বা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়। এছাড়া শিক্ষাক্রম উন্নয়ন অপেক্ষা শিক্ষাক্রম বাস্তবায়ন একটি জটিল কাজ। কারণ শিক্ষাক্রম বাস্তবায়নে হাজার হাজার স্কুল, লক্ষ লক্ষ ছাত্র, শিক্ষক, সুপারভাইজার, শিক্ষক প্রশিক্ষক, শিক্ষা প্রশাসক সম্পৃক্ত থাকে। তাই শিক্ষাক্রম বাস্তবায়নে সকলকে সম্পৃক্ত করে বিশদ এবং ব্যাপক পরিকল্পনা প্রণয়ন এবং তদনুসারে বিতরণের ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্রম বাস্তবায়নকালে প্রয়োজনীয় যোগানের অনিয়ম হলে বাস্তবায়ন কার্যক্রমের গতি বিঘ্নিত হয়। সেজন্য বাস্তবায়ন শুরু করার আগে প্রয়োজনীয় উপকরণ, ভৌত সুযোগ সুবিধা, জনবল, আর্থিক সংশ্লেষ ইত্যাদি নিশ্চিত করতে হয়। পূর্বেই উল্লেখ করা হয়েছে, শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী, বিস্তরণ পরিকল্পনা, চাকুরিকালীন ও চাকুরি পূর্ব প্রশিক্ষণ, বিস্তরণ কার্যক্রম পরিবীক্ষণ ও বিস্তরণ উত্তর কার্যক্রম, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, পুনরাবর্তন ইত্যাদি সম্পর্কে পূর্বান্নেই ধারণা করে দিতে হয়। এই শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম ইউনিটের সমগ্র বিষয়ের পরিসরকে ৪টি পাঠে বিভক্ত করে নিম্নোক্ত পাঠ শিরোনামে উপস্থাপন করা হলো। পাঠ ৭-এর ১ শিক্ষাক্রম বিস্তরণের বিবেচ্য দিক। পাঠ ৭-এর ২ শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনা। পাঠ ৭-এর ৩ চাকুরিকালীন ও চাকুরি পূর্ব শিক্ষক প্রশিক্ষণ। পাঠ ৭-এর ৪ শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রম। পাঠ ৭-এর ১ শিক্ষাক্রম বিস্তরণের বিবেচ্য দিক। অ্যাসপেক্টস অফ কারিকুলাম ডিসেমিনেশন। উদ্দেশ্য: এই পাঠ অধ্যয়ন শেষে আপনি শিক্ষাক্রম বিস্তরণের উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন, শিক্ষাক্রম বিস্তরণের প্রয়োজনীয় শিখন সামগ্রীর নাম বলতে পারবেন এবং শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্য দলের ধারণা ব্যাখ্যা করতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণের উদ্দেশ্য: পরিমার্জিত বা নবায়নকৃত শিক্ষাক্রম বিস্তরণের মাধ্যমে যে উদ্দেশ্যগুলো অর্জিত হবে সেগুলোকে সবার আগে চিহ্নিত করতে হয়। এই উদ্দেশ্যগুলো হচ্ছে: ক. শিখন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীর প্রত্যাশিত আচরণ জানা ও বোঝা। যেমন, একটি কবিতা পাঠ করে শিক্ষার্থী শুদ্ধ উচ্চারণে তা আবৃত্তি করতে পারবে। গণিতে ভগ্নাংশ অনুশীলনের পর একটি বস্তু ও তার অংশবিশেষ সম্পর্কে নির্ণয় করতে পারবে। নতুন শিখন সামগ্রীর বৈশিষ্ট্য ও ব্যবহার কৌশল জানা। শ্রেণী পাঠদানে সেগুলো ব্যবহারের দক্ষতা অর্জন, বাস্তবায়নের নীতি ও কৌশল জানা। শ্রেণী সংগঠন ও নতুন বিষয়বস্তু ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপকরণ চিহ্নিত করতে পারবেন। গ. শিক্ষার্থীর শিখন অগ্রগতি মূল্যায়ন করা, ধারাবাহিক ও চূড়ান্ত মূল্যায়ন শিখন অগ্রগতি ব্যাখ্যা করতে পারবেন। ঘ. নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষক প্রশিক্ষণ, কর্মকালীন ও কর্মপূর্ব শিক্ষাক্রম পরিমার্জন, শিখন সামগ্রী প্রণয়ন, নতুন সংযোজন, কর্মসম্পাদনের নবতর কৌশল, নতুন পাঠ্যপুস্তক ব্যবহার বিধি ইত্যাদি বলতে পারবেন। ঙ. প্রশিক্ষণের পরে নিজ নিজ দায়িত্ব সম্বন্ধে অবগত হওয়া এবং সে অনুসারে পরবর্তীকালে নিজ কর্তব্য ও দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রমের আওতায় সকল লক্ষ্য দলের টার্গেট গ্রুপ জন্য একই ধরনের শিক্ষা প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন ঠিক নয়, কারণ বিভিন্ন লক্ষ্য দলের দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা হয়ে থাকে। শিক্ষাক্রম পরিমার্জন কৌশল, সাধারণ উদ্দেশ্যে প্রশিক্ষণ কার্যক্রম, লক্ষ্য দল ইত্যাদি সম্পর্কে শিক্ষাক্রম বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে জানতে হবে। এদিক বিবেচনা করলে শিক্ষাক্রম বিস্তরণে নিয়োজিত সকলের জন্য প্রশিক্ষণ সামগ্রী হিসেবে নিম্নোক্তগুলো চিহ্নিত করা যেতে পারে। প্রশিক্ষণ সামগ্রী: ১. প্রশিক্ষণ নির্দেশিকা, শিক্ষক নির্দেশিকা। ২. শিক্ষাক্রম। ৩. শিক্ষাক্রমের কাঠামোর আওতাভুক্ত বিষয়সমূহ। ৪. বিশদ প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা। ৫. শিক্ষাক্রম বিস্তরণে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য। ৬. মূল্যায়ন কৌশল। ৭. অনুস্মারক কার্যক্রম। ৮. সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যপুস্তক। ৯. শিক্ষা উপকরণ। ১০. প্রশিক্ষণ ভিডিও বা সহায়ক উপকরণ ও যোগান। শিক্ষাক্রম বিস্তরণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্য দল সম্পৃক্ত থাকে। দলের কে কি
দায়িত্ব পালন করবেন, তার সংশ্লিষ্টতা কতটুকু ও কিভাবে এ দায়িত্ব তার উপর বর্তায় এবং প্রশিক্ষণ কৌশল, ব্যক্তিকাল প্রভৃতি পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে। শিক্ষাক্রম বিস্তরণ লক্ষ্য দলে যারা সম্পৃক্ত থাকেন তারা হলো লক্ষ্য দল: ১. ঊর্ধ্বতন শিক্ষানীতি নির্ধারক। ২. জাতীয় পর্যায়ের শিক্ষকবৃন্দ। ৩. মুখ্য, মাঠ ও স্থানীয় পর্যায়ের প্রশিক্ষকবৃন্দ ও ৪. শ্রেণী শিক্ষকবৃন্দ। লক্ষ্য দলের কাজ: ১. ঊর্ধ্বতন শিক্ষানীতি নির্ধারক, শিক্ষা প্রশাসক, শিক্ষা ব্যবস্থাপক, শিক্ষা পরিকল্পনাবিদ, দাতা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, অর্থ আয়ন ও ব্যয়ন কর্মকর্তা, সমন্বয়কারী বৃন্দকে বিস্তরণ কার্যক্রম সম্পর্কে জ্ঞাত করানোর জন্য স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা। এ প্রশিক্ষণ হয় পরিচিতিমূলক এবং তা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হতে পারে। শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও শিক্ষাক্রম প্রণয়নকারী সংস্থার কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ পরিকল্পনা ও পরিচালনা করবেন। বিস্তরণ নীতি ও কৌশল, কর্মকর্তাদের করণীয় ইত্যাদি বিষয়ে নিবন্ধ উপস্থাপন ও আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। ২. জাতীয় পর্যায়ের প্রশিক্ষকবৃন্দকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে বিস্তরণ কার্যক্রমের সূচনা করা হয়। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে শিক্ষাক্রম বিস্তরণ সম্পর্কে বিশদ আলোচনা, ব্যাখ্যা ও ব্যবহারিক কার্যাবলীর ব্যবস্থা থাকে। ব্যবহারিক কার্যাবলীর মধ্যে প্রদর্শনী পাঠ বা ডেমনস্ট্রেশন, অনুশীলনী পাঠদান বা প্র্যাকটিস টিচিং ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন প্রশিক্ষকগণ এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন। ৩. মুখ্য, মাঠ ও স্থানীয় পর্যায়ের প্রশিক্ষকবৃন্দের জন্য সামনাসামনি পদ্ধতিতে দীর্ঘমেয়াদী আলাপ আলোচনা, ব্যাখ্যা ও হাতে কলমে কর্মসম্পাদন ইত্যাদি প্রশিক্ষণ প্রদান করা হয়। পাঠোত্তর মূল্যায়ন ৭-এর ১ বহুনির্বাচনী প্রশ্ন ১. শিক্ষার্থীর প্রত্যাশিত আচরণ জানা ও বোঝা উক্তিটি কোনটির আওতাভুক্ত হতে পারে? ১-এর ক। শিক্ষাক্রম বিস্তরণ উদ্দেশ্যের। ২. কোনটি প্রশিক্ষণ সামগ্রী নয়? ২-এর ঘ। প্রশিক্ষকের আবাসন ব্যবস্থা। ৩. শিক্ষাক্রম বিস্তরণের বৃহত্তর লক্ষ্যদল কোনটি? ৩-এর ঘ। মুখ্য, মাঠ ও স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১. প্রশিক্ষণ গ্রহণের পর শিক্ষকের দায়িত্ব কি? ২. প্রশিক্ষণের সকল লক্ষ্যদলের জন্য একই প্রশিক্ষণ সামগ্রী তৈরি করা ঠিক নয় কেন? ৩. শিক্ষাক্রম বিস্তরণে কোর বা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ৪. কার প্রশিক্ষণ ত্রুটিপূর্ণ হলে সকল প্রচেষ্টা ব্যর্থ হবে এবং কেন? রচনামূলক প্রশ্ন ১. শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে বিবেচ্য দিক সম্বন্ধে জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। ২. শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের লক্ষ্যদল সম্বন্ধে জানার আবশ্যকতা আলোচনা করুন। পাঠ ৭-এর ২. শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনা, কারিকুলাম ডিসেমিনেশন প্ল্যান। উদ্দেশ্য: এই পাঠ অধ্যয়ন শেষে আপনি শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনা ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণের পরিকল্পনা সংগঠনের প্রতিটি ধাপ ব্যাখ্যা করে বলতে পারবেন এবং শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রম উপস্থাপন করতে পারবেন। দেশব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রশিক্ষণের জন্য পর্যায়ক্রমিক ও ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করতে হয়, অন্যথায় সুষ্ঠুভাবে সকলকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয় না। শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক দীর্ঘমেয়াদী একটি বিশদ প্রশিক্ষণ কর্মপরিকল্পনা নিচের ছকে উপস্থাপন করা হলো। প্রশিক্ষণ কর্মপরিকল্পনা: দেশব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ পরিকল্পনা ছক। প্রশিক্ষণ পর্যায় ও নাম, প্রশিক্ষণার্থীর ধরন ও সংখ্যা, প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষক, প্রশিক্ষণকাল, মন্তব্য। প্রশিক্ষণ পর্যায় ও নাম: প্রথম পর্যায় ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তাগণের পরিচিতি প্রশিক্ষণ। ধরন ও সংখ্যা: শিক্ষানীতি নির্ধারক, প্রশাসক, ব্যবস্থাপক, পরিকল্পনাবিদ, সমন্বয়কারী ইত্যাদি প্রয়োজনীয় সংখ্যক। প্রশিক্ষণ কেন্দ্র, উপযুক্ত স্থান, প্রশিক্ষক, শিক্ষাক্রম উন্নয়ন ও বিস্তরণ কর্মকর্তা। প্রশিক্ষণকাল ১ দিন। দ্বিতীয় পর্যায় জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনারবৃন্দের প্রশিক্ষণ। জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ, প্রয়োজনীয় সংখ্যক, বিভিন্ন দলে। প্রশিক্ষণার্থীর ধরন, উপযুক্ত স্থান, শিক্ষাক্রম প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ। প্রশিক্ষক থাকবেন, মেয়াদ ১ থেকে ২ দিন। ৫০ জনের বেশি দলে অংশগ্রহণ করবে না। তৃতীয় পর্যায়
মুখ্য মাঠ ও স্থানীয় পর্যায়ের বিশেষজ্ঞগণের প্রশিক্ষণ পিটিসি বা পিটিআই শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনীয় সংখ্যক বিভিন্ন দলের প্রশিক্ষণ। আর স্থান হবে দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র। ট্রেনার থাকবেন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও মাস্টার ট্রেনারগণ। মেয়াদ হবে প্রশিক্ষণ সামগ্রীর পরিসর ও প্রয়োজন অনুসারে প্রশিক্ষণকাল নির্ধারণ করতে হবে 2 দিন। মন্তব্য: প্রতি দলে 50 জনের বেশি হবে না। চতুর্থ পর্যায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সমপর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ। প্রশিক্ষণ গ্রহণ করবেন দেশের সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রতি দলে 50 জনের অধিক নয়। আর স্থান দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রে। প্রশিক্ষক মুখ্য মাঠ, স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক এবং জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও মাস্টার ট্রেনারগণ। সমগ্র দেশে প্রয়োজন অনুযায়ী 2 দিন এর প্রশিক্ষণ দিতে হবে। মন্তব্য: এই একই 50 জনের বেশি এক দলে হবে না। শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ সংগঠন ধাপ। উপরিউক্ত ছকে উল্লেখিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অর্থাৎ ঊর্ধ্বতন ও জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শিক্ষাক্রম বিস্তরণ কার্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের সহায়তায় কেন্দ্রীয়ভাবে আয়োজন ও পরিচালনা করা হয়। তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণ জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনারদের সহায়তায় সংশ্লিষ্ট স্থানে আয়োজন ও পরিচালনা করা যেতে পারে। স্থানীয় পর্যায়ের প্রশিক্ষণের সামগ্রিক দায়িত্ব স্থানীয় সমন্বয় কমিটির উপর ন্যস্ত থাকে, তবে অর্থ ও প্রশিক্ষণ উপকরণ কেন্দ্রীয়ভাবে সরবরাহ করতে হয়। শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ সংগঠন। উপরিউক্ত ছকে বর্ণিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ অর্থাৎ ঊর্ধ্বতন ও জাতীয় পর্যায়ের মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শিক্ষাক্রম বিস্তরণ কার্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দের সহায়তায় কেন্দ্রীয়ভাবে আয়োজন ও পরিচালনা করা হয়। তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণ জাতীয় পর্যায়ের প্রশিক্ষণের সামগ্রিক দায়িত্ব স্থানীয় সমন্বয় কমিটির উপর ন্যস্ত করতে হয়, তবে অর্থ ও প্রশিক্ষণ উপকরণ কেন্দ্রীয়ভাবে সরবরাহ করতে হয়। শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ ব্যবস্থাপনা। বিভাগীয় পর্যায়ের শিক্ষা বিভাগীয় কর্মকর্তাগণ স্ব এলাকার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সামগ্রিক দায়িত্ব পালন করবেন। অন্যান্য শিক্ষা কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার প্রশিক্ষণ আয়োজনের দায়িত্বে থাকবেন। অপর কর্মকর্তাগণ তাকে সহায়তা করবেন। আর্থিক বাজেট। দেশব্যাপী শিক্ষাক্রম বিস্তরণের সামগ্রিক বাজেট শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট স্তরের শিক্ষা অধিদপ্তর প্রণয়ন করবে এবং আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে অর্থ ছাড়করণের ব্যবস্থা করবে, অথবা আঞ্চলিক বা বিভাগীয় পর্যায় থেকে প্রয়োজন অনুসারে অধস্তন স্তরে প্রেরণ করবে। এনসিটিবির মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বিস্তরণ কৌশল। শিক্ষাক্রম প্রণয়ন থেকে শুরু করে পাঠ্যপুস্তক রচনা, চূড়ান্তকরণ, মুদ্রণ ইত্যাদি একটি ধারাবাহিক জটিল প্রক্রিয়া। তার চেয়ে জটিল প্রক্রিয়া হলো শিক্ষাক্রম কার্যকরভাবে বাস্তবায়ন। কারণ শিক্ষাক্রম বাস্তবায়ন কার্যক্রমের সঙ্গে ব্যক্তি, পর্যায় ও সংস্থা সম্পৃক্ত থাকে। এসবের মধ্যে কোনো কাজে শৈথিল্য এবং যোগানে অনিয়ম হলেই প্রচেষ্টায় ছেদ পড়ে, পরিণামে প্রশিক্ষণ ব্যর্থতায় জড়িয়ে পড়ে। অতীতের অভিজ্ঞতা থেকে জানা যায়, একটি সর্বোৎকৃষ্ট শিক্ষাক্রম ত্রুটিপূর্ণ বাস্তবায়নের জন্য সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বাংলাদেশের বাস্তবায়নাধীন শিক্ষাক্রম যাতে এরূপ ব্যর্থতায় পর্যবসিত না হয়, তজ্জন্য শিক্ষাক্রম বিস্তরণের বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কর্মপরিকল্পনার প্রধান অঙ্গগুলো হলো: 1. প্রশিক্ষণ সামগ্রী ম্যানুয়াল প্রণয়ন। 2. বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক নির্বাচন ও প্রশিক্ষণ দান। 3. পর্যায়ভিত্তিক প্রশিক্ষণের স্থান, তারিখ, প্রশিক্ষক সংখ্যা, প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা ইত্যাদি নির্ধারণ বা নিরূপণ। 4. প্রশিক্ষণ ব্যবস্থাপনা নির্বাচন ও প্রশিক্ষণ দান। 5. অর্থায়ন, ব্যয়ন, কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। শিক্ষাক্রম বিস্তরণে এনসিটিবি যেসব পদক্ষেপ গ্রহণ করে সেগুলো হলো: 1. দেশব্যাপী শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ পরিকল্পনা ছক অনুসরণ করে শিক্ষাক্রম বিস্তরণ কার্যক্রম পরিচালিত হয়। 2. শিক্ষাক্রম বিস্তরণের জন্য সকল বিষয়ে প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করে এসবের মাধ্যমে বিস্তরণ প্রশিক্ষণ প্রদান করা হয়। 3. এ বিস্তরণ প্রশিক্ষণ 4 পর্যায়ে সংগঠিত হয়, যেমন: ক.
জাতীয় পর্যায়ের প্রশিক্ষক। খ. মাস্টার ট্রেনার। গ. মুখ্য, কোর বা মাঠ পর্যায়ের প্রশিক্ষক এবং সর্বশেষ শ্রেণী শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ দান করা। এনসিটিবি প্রথমে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের কিছু সংখ্যক প্রশিক্ষক তৈরি করেন। জাতীয় পর্যায়ের প্রশিক্ষকগণ নির্দিষ্ট মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেনারদের একটি দল তৈরি করেন। মাস্টার ট্রেনারের দায়িত্ব হল মাঠ পর্যায়ের প্রশিক্ষক তৈরি। সর্বশেষে মাঠ পর্যায়ের প্রশিক্ষকগণ দেশব্যাপী মাঠ পর্যায়ের নির্ধারিত ভেন্যুতে শ্রেণী শিক্ষকদের শিক্ষাক্রম বাস্তবায়নের উপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকেন। অতঃপর শিক্ষকদের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণ শ্রেণীকক্ষের শিখন শেখানো কাজে প্রয়োগ করা, এভাবে জাতীয় পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের কাজটি বাস্তবায়িত হয়। পাঠোত্তর মূল্যায়ন ৭-২। বহুনির্বাচনী প্রশ্ন ১। শিক্ষাক্রম বিস্তরণের তৃতীয় পর্যায়ে কাদের প্রশিক্ষণ দেওয়া হয়? ১-এর ক. মাঠ বা মুখ্য পর্যায়ের। ২. শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে অর্থ সারকরণের দায়িত্ব পালন করে কে? ২-এর খ. আঞ্চলিক কর্মকর্তা। ৩. এনসিটিবির শিক্ষাক্রম বিস্তরণ পরিকল্পনার অঙ্গ কয়টি? ৩-এর ঘ. ৫টি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বিস্তরণের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যাপ্তিকাল কতদিন? ২. প্রশিক্ষণ সামগ্রী, অর্থ যোগান ও কেন্দ্র নির্ধারণ কে করে থাকেন? ৩. এনসিটিবির শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কিভাবে পরিচালিত হয়? রচনামূলক প্রশ্ন ১. শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের একটি পরিকল্পনা প্রণয়ন করুন। ২. শিক্ষাক্রম বিস্তরণের ধাপগুলো বর্ণনা করুন। ৩. এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিস্তরণের দোষ ত্রুটি নিরূপণ করুন। পাঠ ৭-৩। চাকরিকালীন ও চাকরিপূর্ব শিক্ষক প্রশিক্ষণ। ইন সার্ভিস অ্যান্ড প্রি সার্ভিস টিচিং ট্রেনিং। উদ্দেশ্য: এ পাঠ অধ্যয়ন শেষে আপনি চাকরিকালীন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলতে পারবেন। চাকরিকালীন প্রশিক্ষণ বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব কার তা বিশদভাবে বর্ণনা করতে পারবেন। চাকরিকালীন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ পরিকল্পনার বিবরণ দিতে পারবেন। চাকরি পূর্ব শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের বর্ণনা দিতে পারবেন এবং শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রমের বিবরণ দিতে পারবেন। চাকরিকালীন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা: শিক্ষাক্রম হলো যেকোনো শিক্ষা ব্যবস্থার সে কারণে যেকোনো শিক্ষাক্রম প্রণয়ন কিংবা শিক্ষাক্রম নবায়নের কার্যক্রম সম্বন্ধে শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশদভাবে অবহিত করতে হয়। তন্মধ্যে রয়েছেন শিক্ষা ব্যবস্থাপক, শিক্ষা তত্ত্বাবধায়ক, শিক্ষক প্রশিক্ষক ও শ্রেণী শিক্ষক। শিক্ষাক্রম বাস্তবায়নে যেসব কাজ করতে হয় সে বিষয়ে কার দায়িত্ব কতটুকু এবং কেমন করে এ দায়িত্ব পালন করতে হবে তার সামগ্রিক কার্যক্রম সম্বন্ধে তাদের জন্য চাকরিকালীন প্রশিক্ষণ আয়োজন করা হয়। উপরে বর্ণিত 4টি লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ প্রদান করে উন্নয়নকৃত বা পরিমার্জিত শিক্ষাক্রম প্রণয়নের সকল ধাপ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে নিয়ে নবায়নকৃত শিক্ষাক্রম দেশব্যাপী বাস্তবায়ন করার প্রয়োজন হয়। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন বা পরিমার্জন শেষে এনসিটিবি সংশ্লিষ্টদের জন্য এ ধরনের চাকরিকালীন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। প্রশিক্ষণ ব্যবস্থাপনা: দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পরিমার্জিত শিক্ষাক্রম বাস্তবায়ন সম্পর্কে অবহিত করার দায়িত্ব এনসিটিবি ও মাওসির। শিক্ষাক্রম বিস্তরণের একাডেমিক বিষয়ের সার্বিক সহায়তা প্রদানের দায়িত্ব এনসিটিবির। আর্থিক ও অন্যান্য দায়িত্ব সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট। প্রশিক্ষণ সামগ্রীর যোগান যথাসময়ে নিশ্চিত করে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাধ্যমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম উপরে বর্ণিত 4টি প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন ও পরিচালনা করে। বলা যায় যে শিক্ষাক্রম বিস্তরণের একাডেমিক দায়িত্ব এনসিটিবি এবং আর্থিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনার দায়িত্ব মাওসির। এ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে বিস্তরণ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। মাধ্যমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রম শ্রেণীকক্ষে সার্থকভাবে বাস্তবায়নের জন্য একটি বহুমুখী বিশদ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সমগ্র প্রশিক্ষণ কার্যক্রমটি 4টি পর্যায়ে ভাগ করে সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মপরিকল্পনাটিকে নিচের ছকে সংক্ষেপে তুলে ধরা হলো। পাঠ 2। মাস্টার ও মাঠ পর্যায়ের
বিশেষজ্ঞগণের প্রশিক্ষণ সম্বন্ধে বিশেষজ্ঞগণের ধারণা প্রদানের কথা বলা হয়েছে। এ পাঠে বাস্তবে কিভাবে চাকরিকালীন প্রশিক্ষণ প্রদান করা হয় সে বিষয়ে মোটামুটিভাবে ধারণা দেওয়া হয়েছে। চাকরিকালীন প্রশিক্ষণ বিস্তরণ প্রশিক্ষণ পরিকল্পনা। প্রশিক্ষণ পর্যায়। প্রথম পর্যায়। প্রশিক্ষণার্থীর ধরন, মাস্টার ট্রেনার্স ওরিয়েন্টেশন। কোন পর্যায়ের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণার্থী নেওয়া হয় এবং মোট সংখ্যা। শিক্ষাক্রম পরিমার্জনের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ, বিষয় বিশেষজ্ঞ, পাঠ্যপুস্তক লেখক, শিক্ষাক্রম বিশেষজ্ঞ ইত্যাদি। প্রশিক্ষণের স্থান ঢাকায়। প্রশিক্ষণের সময় 2 দিন। মন্তব্য সমাপ্ত। দ্বিতীয় পর্যায়। কোর ট্রেনার্স ট্রেনিং। দেশের 64টি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 17টি বিষয়ের প্রত্যেকটির জন্য 4-2+2 জন। প্রশিক্ষণের স্থান দেশের বিভাগীয় 8টি শহর অথবা অপর কোনো সুবিধাজনক জেলা শহর। প্রশিক্ষণের মেয়াদ 2 দিন। মন্তব্য চলবে। তৃতীয় পর্যায়ে। ফিল্ড ডে ট্রেনার্স ট্রেনিং। দেশের 493টি থানার মাধ্যমিক স্তরের 2 জন করে 17টি বিষয়ের জন্য সর্বমোট 16,762 জন। দেশের 64 জেলা শহরে অনুষ্ঠিত হবে 2 দিনব্যাপী। মন্তব্য চলবে। চতুর্থ পর্যায়। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ। দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের সকল বিষয়ের শিক্ষক। দেশের মাঠ পর্যায়ের 493টি কেন্দ্র। 3 দিন, মেয়াদ হবে 3 দিন। মন্তব্য চলবে। উপরে বর্ণিত কর্মপরিকল্পনাকে ভিত্তি করে এনসিটিবি এবং সিকিউআই সিপিডি প্রশিক্ষণ পরিকল্পনা করে থাকে। চাকরি পূর্ব প্রশিক্ষণ। শিক্ষাক্রম পরিমার্জন ও বাস্তবায়ন কার্যে মাঝপথে যখন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ সামগ্রী প্রণয়ন সমাপ্ত হয় তখনই শিক্ষক প্রশিক্ষণের প্রচলিত শিক্ষাক্রম পরিমার্জনের কাজ করতে হয়। আগামীতে শিক্ষক হবেন বা চাকরিকালীন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ সমাপ্তির পরপরই শিক্ষকতা পেশায় যোগদান করেছেন তাদেরকে প্রেষণে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। উল্লেখ্য যে প্রশিক্ষণের এবং প্রচলিত শিক্ষাক্রম পরিমার্জন কার্যক্রম যুগপৎ শুরু করতে হয় যেন প্রাথমিক বা মাধ্যমিক স্তরে পরিমার্জন ও নবায়নকৃত শিক্ষাক্রম দেশব্যাপী প্রবর্তনে চাকুরিরত ও নতুন শিক্ষকবৃন্দ সে সম্পর্কে পুরোপুরিভাবে অবহিত হতে পারেন এবং সে অনুযায়ী শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করতে পারেন। এখানে উল্লেখ করা দরকার যে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের মাঝ সময়ে বিএড শিক্ষাক্রম পরিমার্জন নবায়নের কাজ শুরু করতে হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা অনুষদ বা কোর্স আছে তাদের সকলের দায়িত্ব শিক্ষাক্রম উন্নয়ন বা পরিমার্জনের সাথে তাদের সংশ্লিষ্ট শিক্ষা কোর্সকে সমন্বয় করে প্রশিক্ষণ বা শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করা। পাঠোত্তর মূল্যায়ন 7-3। বহু নির্বাচনী প্রশ্ন 1। চাকরিকালীন প্রশিক্ষণে কাকে কাকে দিতে হয় প্রশিক্ষণ? 1 গ। শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপক। শিক্ষাক্রম বিস্তরণের একাডেমিক দায়িত্ব কার? 2 খ। এনসিটিবির। 3 শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে মাঠ পর্যায়ের প্রশিক্ষক কোন পর্যায়ে যুক্ত থাকেন? 3 গ। তৃতীয় পর্যায়ে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1 চাকরিকালীন প্রশিক্ষণে কে কে যুক্ত থাকেন? 2 শিক্ষাক্রম বিস্তরণ ব্যবস্থাপনা কি? 3 চাকরি পূর্ব প্রশিক্ষণ কখন শুরু হয় এবং কেন? রচনামূলক প্রশ্ন 1 চাকরি পূর্ব প্রশিক্ষণের রূপরেখা বর্ণনা করুন। 2 একটি বাংলা ও গণিত বিষয়ের জাতীয় প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন করুন। 3 চাকরিকালীন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণের যৌক্তিকতা আলোচনা করুন। পাঠ 7-4 শিক্ষাক্রম বিস্তরণ উত্তর বা কার্যক্রম পোস্ট কারিকুলাম ডিসেমিনেশন অ্যাক্টিভিটিস। এ পাঠ অধ্যয়ন শেষে আপনি শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রমের ধাপগুলোর নাম বলতে পারবেন। শিক্ষাক্রমের সাম্প্রতিক ও সম্পূরক শিক্ষণ সামগ্রীগুলোর বর্ণনা দিতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণ সামগ্রীর গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা বলতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণ সামগ্রীর পুনরাবর্তন প্রক্রিয়া বলতে পারবেন এবং শিক্ষাক্রম পর্যায়ক্রমে পরিবর্তন ও পুরোপুরি নবায়নের প্রয়োজনীয়তা বলতে পারবেন। শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রম। শিক্ষাক্রম প্রবর্তনের পরপরই ধারাবাহিকভাবে পরিবীক্ষণ বা মনিটরিং করা একান্ত দরকার। কারণ শিক্ষাক্রম বিস্তরণ করা হলেই মনে করা হয় যে তা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু তা ঠিক নয়। শিক্ষাক্রম বাস্তবায়ন
পর্যায়ে গুণগত মানের যাতে অবনতি না ঘটে সেজন্য সম্পূরক সামগ্রী সরবরাহ করা হয়। সেই সাথে শিক্ষাক্রমকে সময়ের চাহিদার সঙ্গে মিল রাখার জন্য অনুসরণ কার্যক্রম বা ফলো আপ প্রোগ্রাম হাতে নিতে হয়। নিচে এগুলো আলোচনা করা হলো। ক. সাম্প্রতিক ও সম্পূরক সামগ্রী সরবরাহ, আপডেট অ্যান্ড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল সাপ্লাই। খ. গুণগত মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল। গ. পুনরাবর্তন বা রিসাইক্লিং। সাম্প্রতিক ও সম্পূরক শিক্ষণ সামগ্রী সরবরাহ। শিক্ষাক্রমকে সময়ের সাথে সচল রাখার জন্য সাম্প্রতিক ও সম্পূরক সামগ্রী সরবরাহ করা অত্যাবশ্যক। শিক্ষাক্রম প্যাকেজ প্রকাশের মধ্যে শিক্ষাক্রম বিস্তরণের কাজ শেষ হয়ে যায় না। বিদ্যালয় ব্যবস্থায় শিক্ষাক্রম প্রবর্তনের পর কিছু নতুন সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যার সমাধানের জন্য শিক্ষক, ছাত্র, অভিভাবক ও তত্ত্বাবধায়কগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়। বিশ্বেও উন্নত দেশসমূহে এজন্য নিউজলেটার প্রকাশ করে থাকে। এই নিউজলেটারের অন্তর্ভুক্ত বিষয় হলো নতুন শিক্ষণ কার্যাদি, অনুশীলনী ইত্যাদি। অপরদিকে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে নবায়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাছাড়া কোন অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যের চাহিদার নিরিখে কখনো কখনো শিক্ষাক্রমে নবতর সংযোজনের দরকার হয়। এজন্য সরেজমিনে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময় ধরে নেওয়া হয় সময়ের অতিক্রান্তির সাথে সাথে বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি পাবে। সে সাথে শিক্ষকবৃন্দ অভিজ্ঞতা সঞ্চয় করে শিক্ষাদানের মান বৃদ্ধি করবেন এবং শিক্ষার্থীরাও বুঝতে পারবে তাদেরকে কি কি শিখতে হবে, করতে হবে। গুণগত মান নিয়ন্ত্রণ। শিক্ষাক্রম বাস্তবায়নের পর শিক্ষাক্রমের কিছু সীমাবদ্ধতা বা সমস্যা গোচরীভূত হতে পারে। যেমন ১. মাঠ পর্যায়ের মূল্যায়নে কোন শিক্ষণ সামগ্রী কার্যকর বলে প্রমাণিত হলেও পরবর্তীতে দেশব্যাপী ব্যবহারের তথ্য কার্যকর নয় বলে তথ্য পাওয়া যায়। ২. অনেক সময় শিক্ষাক্রমের আওতাভুক্ত বিষয়সমূহের মধ্যে দু-একটি বিষয় সব দিক থেকে কার্যকর প্রমাণিত হয় না। ৩. কোনো বিষয় কেবল জ্ঞান আহরণের জন্য খুবই উপযোগী, কিন্তু যে সকল বিষয়ে প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ ইত্যাদি দিক তেমন গুরুত্ব পায়নি। শিক্ষাক্রমের গুণগত মানের এরূপ তাৎপর্যপূর্ণ অবনতির কারণ হিসেবে দুটি চিহ্নিত করা যেতে পারে। ১. শিক্ষকগণ যথাযথভাবে নতুন পদ্ধতি অনুসরণে শ্রেণীতে পাঠদান করতে পারবেন কি? ২. শিক্ষাক্রমের মধ্যেই কিছু ত্রুটি নিহিত রয়েছে। শিক্ষকগণ যথাযথভাবে নতুন পদ্ধতি অনুসরণে শ্রেণীতে পাঠদান করতে পারেনি। আর ২. শিক্ষাক্রমের মধ্যেই কিছু ত্রুটি নিহিত রয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নের পর নিবিড়ভাবে সমীক্ষা পরিচালনা করে এসব ত্রুটি নিরসনের সঠিক কারণ চিহ্নিত করে তা উত্তরণের যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলেই শিক্ষাক্রমের গুণগত মান রক্ষা করা সম্ভব হবে। পুনরাবর্তন। শিক্ষাক্রমের উপযোগিতা একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমিত থাকে। আজ যা উপযোগী কাল তা অনুপযোগী হয়ে পড়ে। সে কারণে পরিবর্তিত অবস্থার তাগিদে শিক্ষাক্রম পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। বিষয়ের ক্রমবৃদ্ধি, মূল্যবোধের পরিবর্তন, শিক্ষায় নতুন প্রযুক্তি উদ্ভাবন, সময় ও সামাজিক চাহিদা পূরণের জন্য শিক্ষাক্রম পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। শিক্ষাক্রম পুনরাবর্তন দুভাবে করা যেতে পারে। ১. শিক্ষাক্রম পর্যায়ক্রমে পরিবর্তন করা। ২. পুরোপুরি নবায়ন করা। শিক্ষাক্রম পর্যায়ক্রমে পরিবর্তন করা। শিক্ষাক্রম বাস্তবায়ন উক্ত কার্যক্রমের মাধ্যমে এর দুর্বলতা দূরীকরণের উপায় এবং সংযোগ সন্ধি অর্থাৎ কোথায় পরিবর্তন আনতে হবে তার যুগপৎ চিহ্নিত করতে হয়। অতঃপর দুর্বলতা দূরীকরণের উদ্দেশ্যে শিক্ষণ সামগ্রী পরিমার্জন বা প্রণয়নপূর্বক চিহ্নিত সংযোগ সন্ধিতে সন্নিবেশ করতে হয়। পর্যায়ক্রমে শিক্ষাক্রম পরিবর্তনের সুবিধা অনেক। এই পরিবর্তন তুলনামূলকভাবে সহজ এবং এর জন্য নতুন পরিকল্পনার দরকার হয় না, কারণ প্রচলিত উপকরণ, সামগ্রী ও জনবল ব্যবহার করেই তা সম্পন্ন করা যায়। এরূপ পরিবর্তন সাম্প্রতিক ও সম্পূরক সামগ্রী সরবরাহের মাধ্যমে সম্পন্ন করা যায়। তাছাড়া এই পরিবর্তন অংশবিশেষ থেকে ও শুরু করা যায়। এর জন্য পুরো শিক্ষাক্রম নবায়নের প্রয়োজন হয় না। পুরোপুরি নবায়ন করা। পুরোপুরি নবায়ন কার্যক্রমে শিক্ষাক্রমের উদ্দেশ্যে থেকে
শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ের কার্যাদি নতুন করে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। এ কাজে দক্ষ জনবল, সময়, অর্থ এবং প্রয়োজনীয় যোগানের দরকার হয়। শিক্ষাক্রম পরিমার্জন সংস্থা অথবা ব্যক্তি সামগ্রিকভাবে কার্যক্রমের অগ্রগতি পরিবীক্ষণ দায়িত্ব পালন করে থাকেন। পাঠোত্তর মূল্যায়ন ৭-৪ বহুনির্বাচনী প্রশ্ন ১। শিক্ষাক্রমকে সময়ের চাহিদার সাথে সচল রাখতে হলে কি করতে হয়? ১ ঘ। সাম্প্রতিক ও সম্পূরক সামগ্রী সরবরাহ করা হয়। ২ শিক্ষাক্রমের তাৎপর্যপূর্ণ অবনতির কারণ কোনটি? ২ ক শিক্ষকগণের সঠিক পদ্ধতিতে পাঠদান না করা। ৩ শিক্ষাক্রমের পুনরাবর্তন পদ্ধতি কোনটি? ঘ শিক্ষাক্রম নবায়ন। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১ শিক্ষাক্রমের গুণগত মান বলতে কি বোঝায়? ২ নিউজ লেটার কোন দেশে এবং কেন প্রবর্তন করা হয়? ৩ শিক্ষাক্রম পুরোপুরি পরিমার্জনে কিসের দরকার হয়? ৪ শিক্ষাক্রম পরিমার্জনে কি কি শনাক্ত করতে হয়? রচনামূলক প্রশ্ন ১ শিক্ষাক্রম বিস্তরণ উত্তর কার্যক্রমে প্রধান প্রধান কাজ কি? ২ শিক্ষাক্রমের গুণগত মান নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নিতে হয়? ৩ শিক্ষাক্রমকে দীর্ঘদিন ব্যাপী সচল রাখতে হলে কি করতে হবে? Thanks for patient listening. Wish you all the best.